নমস্কার, ভয়কণ্ঠ চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগতম। আজকের গল্প শাকচুন্নির কারসাজি। গ্রামের অন্ধকারে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর রহস্য, যেখানে শাকচুন্নির ছায়া মানেই অশুভ উপস্থিতি, আর তার ডাকে সাড়া দিলে ফিরে আসা আর সম্ভব নয়। গল্পের প্রধান চরিত্রে রয়েছে কথক, বামাপদ, বামাপদর মা, বেহারা, স্ত্রী, ঝি, ওঝা এবং শাকচুন্নি। কথকের কণ্ঠে রয়েছে সায়নী, বামাপদর ভূমিকায় কণ্ঠ দিয়েছেন সমরজিৎ, বামাপদের মায়ের ভূমিকায় রয়েছেন স্বর্ণালী, স্ত্রী ও শাকচুন্নির কণ্ঠে রয়েছে মিলি, ঝিয়ের কণ্ঠে রয়েছেন রিক্তা এবং বেহারা ও ওঝার কণ্ঠে রয়েছি স্বয়ং আমি। চলুন তাহলে শুরু করা যাক আজকের শিহরণ জাগানো গল্প, শাকচুন্নির কারসাজি। বামাপদ কলকাতার এক মুদির দোকানে কাজ করত। লোকটা ছিল বড় ভালো। অতি বড় শত্রুরও তার প্রশংসা না করে থাকতে পারত না। বছরের শেষে একবার করে বামাপদ দেশে আসত। যখন সে দেশের বাড়িতে পা দিত, তখন গাঁয়ের ছোট বড় সকলেই খুব আনন্দিত হতো। সকলের সঙ্গেই খুব আমোদ আহ্লাদ করত সে, তাই সকলেই খুব ভালোবাসত তাকে। দিন কয়েক দেশে কাটিয়ে আবার সে কলকাতায় ফিরে যেত। বামাপদর মাকে একা একাই গাঁয়ে থাকতে হতো, কিন্তু তবুও সে কখনো গাঁ ছেড়ে কলকাতায় যাবার কথা মুখেও আনত না। স্বামীর ভিটের ওপর ছিল তার এমনি টান। সেবারও বছরের শেষে বামাপদ দেশে ফিরল। বামাপদর মা তাকে বলল, বাবা পদ, এবার শহরে যাওয়ার সময় কিন্তু বৌমাকে শ্বশুর বাড়ি থেকে এনে দিয়ে যেও। আমি আর একা একা এই ভিটে থাকতে পারছি না, আর আমার বয়সও হয়েছে অনেক। কবে আছি কবে নেই, আর সংসারে এত কাজকর্মই বা করে কে? বামাপদ বলল, বেশ তো, তার জন্য আর এত চিন্তার কে আছে? আমি কাল পরশু যাচ্ছি শ্বশুর বাড়ি। বামাপদর বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি ছিল 20-25 ক্রোশ, 2-3 দিনের পথ। রেল রাস্তার ধারে নয় বলে বামাপদকে অতটা পথ হেঁটেই যেতে হবে। কিন্তু হেঁটে যেতে মন সরল না বামাপদর। সে তাই পালকি বেহারার বন্দোবস্ত করল। বউকে আনবার জন্য একজন ঝিকে সঙ্গে নেওয়া হলো। 2 দিন পরে বামাপদ শ্বশুর বাড়ি পৌঁছল। শ্বশুর বাড়ি থেকে বউকে সেদিনই সাজগোজ করিয়ে বামাপদ রওনা হলো। গরমের দিন, আম জাম লিচু পাকছে। ভীষণ গরমের মধ্যে পথ চলা প্রায় অসম্ভব। সকাল সকাল তারা রওনা হয়েছিল, কিন্তু দেখতে দেখতে দুপুর হয়ে গেল। রোদের ভীষণ তেজে পথ চলাই যায় না। সকলে হাঁপিয়ে উঠল। গরমকালের দুপুর রোদে আগুন যেন ধরে। পথ চলতে সবাই যেন ক্লান্ত হয়ে পড়ে। পালকির বেহারারা যেটুকুও বা হাঁটতে পারছিল, ঝি তো তাও পারছিল না। সে তখন বামাপদকে বলল, বাবু, একটু হুকুম দিন তো, আমরা খানিকটা জিরিয়ে নিই। বামাপদ দেখল ঠিক কথা, তাই সে বলল, বেশ, তোমরা একটু জিরিয়ে নাও, আমি বরং হাটে গিয়ে কিছু খাবার কিনে আনি। বেশ বাবু, আমরা তাহলে উনুন খুঁড়ি, আপনি চাল ডাল কিনে আনুন। ঝি বিশ্রাম করতে লাগলো নিশ্চিন্ত মনে। বেহারারা উনুন খুঁড়তে লাগলো একটু দূরে। বামাপদ বাজারে গেল জিনিস কিনে আনতে। নতুন বউ পালকির মধ্যেই বসে রইল। এদিকে দারুণ গরমে বউয়ের খুব তৃষ্ণা পেয়েছিল। সে একসময় ঝিকে বলল, দূরের পুকুরটা থেকে একটু জল এনে দাও না, ভারী তেষ্টা পেয়েছে। ওই যে দূরে পুকুর দেখি, টলটলে জল তার। জল এনে দাও, তেষ্টাতে যে প্রাণ বাঁচে না আর। এদিকে তো ভীষণ গরমে ঝি এতটা পথ হেঁটে এসে একেবারে মরার মতো ক্লান্ত হয়ে পড়েছিল। সে তাই গজগজ করতে লাগলো, বামাপদর মাকে সেই তখনই বলেছি, এত দূর দেশে ছেলের বিয়ে দিও নিকো। তা তখন তো গরিবের কথা গ্রেড ইচ্ছে করলো না।
বউ দেখল ঝির সঙ্গে তর্ক করলে আর জল খাওয়া হবে না। সে তাই বলল, তুমি একটু বসো ঝি, আমি নিজেই গিয়ে জল খেয়ে আসি। এ কথা শুনে ঝি তো মহা খুশি। সে বলল, তাই করো মা, তাই করো, এই তো কাছে দিঘিটা। বউ আর কথা না বলে পালকি থেকে নেমে দিঘির দিকে এগিয়ে গেল। এদিকে সেই দিঘির ধারে ছিল বড় বড় কয়েকটা তালগাছ। সেই তালগাছগুলির কোটরে বাস করত কয়েকটি পেতনি। সেই পেতনিদের মধ্যে একটি পেতনির সেই সময় দারুণ জল তৃষ্ণা পেয়েছিল। সে জল খাবার জন্যে ঘাটের দিকে আসছে, এমন সময় বউয়ের সঙ্গে লাগলো তার ধাক্কা। আর যায় কোথায়, পেতনি তো রেগে আগুন। আমার গায়ে ধাক্কা লাগায় স্পর্ধা দেখি বড়, আচ্ছা মজা দেখাচ্ছি আজ, একটু সবুর করো। পেতনি তক্ষুনি নিজ মূর্তি ধরে দাঁড়ায়। উফ, কি বিশাল তার চেহারা! মূলোর মতো দাঁত, তালগাছের মতো পা, লম্বা লম্বা হাত, কুলোর মতো কান। বউ তো পেতনির মূর্তি দেখেই সঙ্গে সঙ্গে অজ্ঞান। আর যায় কোথায়, পেতনি তক্ষুনি বউকে তুলে নিয়ে উড়তে উড়তে গিয়ে হাজির হলো একেবারে সেই তালগাছের মাথায়। তারপর বউকে অজ্ঞান অবস্থায় সেখানে রেখে বিড়বিড় করে মন্ত্র পড়ল। বউয়ের আর তালগাছ থেকে নামবার ক্ষমতাই রইল না। পেতনি তখন বউয়ের কাপড় নিয়ে নিজে সেইগুলো পরে ফেলল। তারপর সুন্দরী বউটি সেজে সোজা গিয়ে হাজির হলো সেই পালকির সামনে। বউটি সেজে পেতনি তখন পালকি ধরে যায়। পেতনি বলে কেউ সেখানে চিনল না কোথায়। ঝি বলল, কি গো বউ, জল খাওয়া হলো? বউ হেসে বলল, হ্যাঁ। এই বলেই সে পালকির মধ্যে গিয়ে চুপচাপ বসে রইল। একটু পরেই রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে সকলে আবার পালকি নিয়ে রওনা হলো। আর এদিকে বউ অজ্ঞান হয়ে সেই তাল গাছের কোটরের মধ্যেই পড়ে রইল। কেউ জানতেও পারল না। এদিকে সেই দিন সন্ধ্যায় পালকি এসে থামল বামাপদর বাড়িতে। বামাপদর মা তো মনের আনন্দে বউকে বরণ করে ঘরে তুলল। দিন যায়, বউয়ের কাজকর্ম দেখে বামাপদর মা খুব খুশি। এর আগে সে দেখেছিল বউ ভীষণ আলসে, কোনো কাজকর্ম করতে পারে না। কিন্তু এবার দেখল কোনো কাজ করতে বলবার আগেই বউ সঙ্গে সঙ্গে তা করে ফেলে। তাছাড়া আগে বউ বড় গম্ভীর ধরনের ছিল, সব সময় মুখ গোমড়া করে বসে থাকত। কিন্তু এবার বউ খুব চটপটে। কিছু বলবার আগেই সে হাসতে হাসতে কাজকর্ম শেষ করে হেসে খেলে সময় কাটায়। শাশুড়িও বেশ আনন্দেই দিন কাটাতে লাগলো। বামাপদও দেখল এবার বউ যেন আগের চেয়ে অনেক বেশি সুন্দরী। কি করে যে এমনটা হলো তা সে ঠিক বুঝতে পারল না, তবে এতে সেও খুব খুশি হলো। এমনি করে দিন যায়। দেখতে দেখতে কিছুটা দিন কেটে গেল। বামাপদ একদিন মা বউকে রেখে কলকাতায় চলে গেল। যাবার সময় মাকে বলে গেল, খুব সাবধানে থেকো। মা বলল, তুই কাজে উন্নতি কর বাবা, আরো বেশি টাকা পেলে আমরা সকলে মিলে শহরে গিয়ে থাকব। গাঁয়েতে আর মন বসে না, হচ্ছে অভিলাষ, শহরেতে সবাই মিলে করব মোরা বাস। বামাপদর মা ভাবল বামাপদ চলে গেলে বউ হয়তো একটু মনমরা হয়ে থাকবে, কিন্তু দেখা গেল ঠিক তার উল্টো। কাজকর্মে বউ আরও বেশি মনোযোগী হলো। কথা শেষ করবার আগেই সে কাজ করে ফেলে। একদিন বামাপদর মা দাওয়ায় বসে মশলা বাটছে। বউ সেখানে দাঁড়িয়েই বিরাট এক লম্বা হাত বের করে দিল ঘরের দিকে। বামাপদর মা প্রথমে তা দেখতে পায়নি। সে হঠাৎ মুখ ঘুরিয়ে দেখতে পেল যে বউ লম্বা এক হাত বের করে ঘরের মধ্য থেকে জিনিস আনছে। ভয়ে বামাপদর মার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল, কিন্তু মনের মধ্যে সেই যে ভয় ঢুকল, তারপর আর কোনো কাজ করতে পারল না সে।
বামাপদর মা দু একজন পাড়াপড়শির কাছে চুপে চুপে কথাটা জানালো। সে বলল, আজ সকালে আমি দেখতে পেলাম অকস্মাৎ বউটি আমার মশলা আনে বাড়িয়ে তাহার হাত, বাসরে সে কি লম্বা 2 হাত বাড়িয়ে দিল তার। দৃশ্য দেখে ভয়েই আমার বুক কাঁপে বারবার। কিন্তু তারা বলল, না না, তুমি ভুল দেখেছ, না হয় তোমার বায়ু চড়েছিল, অমন লক্ষ্মী বউ, তার নামে এসব কথা বলছো। শাশুড়ি কি আর করে, মনের ভয় মনেই চেপে রইল। এমনি করে আরও দিন কয়েক কেটে গেল। একদিন বউকে রান্না করতে বলে বামাপদর মা ঘাটে গেল কাপড় কাচতে। একটু পরে কাপড় কাচা শেষ করে রান্নাঘরে গেল বউয়ের রান্না দেখতে। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তাতে তার চক্ষু স্থির হবার জো হলো। সে দেখল বউ উনুনের সামনে বসে, আর তার পা দুটো উনুনের মধ্যে ঢোকানো আছে। সেই পা দুটো থেকে দাউ দাউ করে আগুন বের হচ্ছে, আর সেই আগুনে ভাত ডাল ফুটছে টকবক করে। উনুনের মধ্যে খড় কাঠ কিচ্ছু নেই। অবাক কাণ্ড! নিশ্চয়ই এ বউ মানুষ নয়, পেতনি না হয় শাকচুন্নি। এ বউ মানুষ নয়, দেখি অদ্ভুত, মানুষের বেশে কোনো হবে প্রেত ভূত। কাঠ খড় নাই কিছু, তবু কত গুণ, পায়ের আগুনে শুধু জ্বলিছে উনুন। কিন্তু কিছু বললেই বউ তো রেগেই তাকে শেষ করে ফেলবে। তাই চুপচাপ থেকে সে ছেলের কাছে চিঠি লিখে ফেলল। তারপর একজন প্রতিবেশীকে দিয়ে চিঠিটা ডাকঘরে পাঠিয়ে দিল। চিঠি পেয়ে দিন 2 মধ্যে বামাপদ দেশে ফিরে এলো। বউ তো এত তাড়াতাড়ি বামাপদকে ফিরতে দেখে অবাক হয়ে গেল। বামাপদর মা সব কথা তার ছেলেকে জানালো। বামাপদ তো এসব কথা শুনে অবাক। এ কি করে সম্ভব হতে পারে? ঠিক তার বউয়ের মতোই তো চেহারা। বামাপদর মা বলল, আচ্ছা, চোখে দেখলে বিশ্বাস করবি তো? বামাপদ বলল, হ্যাঁ, চোখে দেখলে বিশ্বাস না করার কি কারণ আছে? তখন শাশুড়ি বউকে বলল, বৌমা, আমি এদিকের কাজে যাচ্ছি, তুমি চট করে এই কাপড়গুলি ধুয়ে আনো তো দেখি। বউ কাপড়গুলো নিয়ে চলে গেল। একটু পরে বামাপদর মা গোপনে বামাপদকে ঘাটের ধারে নিয়ে গেল। সেখানে গিয়ে তারা দেখে বিরাট 2 লম্বা হাত বের করে বউ দমাদম কাপড়গুলোকে আছাড় মারছে। মায়ের সাথে বামাপদ দেখল ঘাটের কাছে লম্বা বিরাট 2টি হাতে বউটি কাপড় কাচে। বামাপদ কোনো কথা বলল না। সে বুঝতে পারল যে এই বউ তার আসল বউ নয়। নিশ্চয়ই এই পেতনি তার বউকে কোথাও লুকিয়ে রেখে নিজে বউ সেজে এসেছে। মা ছেলে 2 জনে তখন যুক্তি করে একজন ওঝাকে ডেকে আনল। ওঝা আর বামাপদ 2 জনে বাইরে বসে কথা বলছিল। এদিকে পেতনি বউ ঘরের মধ্যে শাশুড়িকে বলল, মা, ও হতভাগাকে তোমার ছেলের সাথে গল্প করছে কেন? ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দাও। বলছি মাগো, উচিত কথা, ভালোই যদি চাও ও লোকটারে বাড়ির থেকে তাড়িয়ে তুমি দাও। মা বলল, বৌমা, কোথাকার কোন লোক বামাপদর সঙ্গে কথা বলছে, তাতে আমাদের কি বলো? বউ বলল, না মা, ও লোকটিকে দেখেই মনে হচ্ছে যে লোকটা ভালো না। শাশুড়ি আর বউ কথাবার্তা বলছে, এমন সময় বামাপদ ওঝাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ল। বউ ওঝাকে দেখেই দূরে সরে যাচ্ছিল। ওঝা বলল, বৌমা, একটু দাঁড়াতে হবে। যাচ্ছ কোথায় মা? তোমার সঙ্গে যে আমার অনেক কথা আছে। বউ তখন ভীষণ রেগে নিজ মূর্তি ধরে বলল, কেন রে হতভাগা, তোর সাথে আমার কি? ওঝা বলল, এই যে কি তাই দেখাচ্ছি, পালাবে কোথায়? পালাবার উপায় রেখেছি নাকি? চারিদিকে গণ্ডি দিয়ে রেখেছি। এখনো নিজের মঙ্গল চাও তো বলো, তুমি কে? আর ওদের বউকে কোথায় আটকে রেখেছো? বউ তখন ভীষণ মূর্তি ধারণ করে ওঝার দিকে ছুটে এলো।
ওঝা কতকগুলি সর্ষেতে কি যেন মন্ত্র পড়ে তা বউয়ের থেকে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে বউয়ের নড়াচড়া বন্ধ হয়ে গেল। সে চুপ করে দাঁড়িয়ে রইল। ওঝা তখন মন্ত্র পড়ে বউয়ের গায়ে ধুলোর বান মারতে লাগলো। বউ তখন প্রাণপণে চিৎকার করতে লাগলো, কে কোথায় আছো? রক্ষে করো, আমাকে মেরে ফেললো। দৌড়ে এসো, দৌড়ে এসো, কোথায় আছো কে? গৃহস্থের বউ যে আমি, মেরে ফেললো যে। চিৎকার শুনে সারা গ্রামের লোক ছুটে এসে তাদের উঠোনে জড়ো হতে লাগলো। ওঝাও ছেড়ে দেবার পাত্র নয়। সে বলল, এখনো বলছি, ওদের বউকে ছেড়ে দাও, না হলে কিছুতেই তোমার নিস্তার নেই। পেতনি তখন ভয়ে ভয়ে বলল, ওদের বউকে আমি গাছের কোটরে রেখে এসেছি। দিঘির ধারে তালের গাছে তোমাদের সে বউটি আছে। ওঝা জিজ্ঞাসা করল, কতদিন? যেদিন বাপের বাড়ি থেকে এখানে আসছিল ঠিক সেই দিন। সে কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, আমি তাকে রোজ খাবার খাইয়ে আসি। ওঝা এবার জোর চিৎকার করে বলল। এবার তাকে এক্ষুনি এনে দাও দেখি। পেতনি চুপ করেছিল। ওঝা তার গায়ে আবার ধুলোর বান মারতে লাগলো। এবার আর উপায় না দেখে পেতনি বলল, দাঁড়াও বাবা, আমি এক্ষুনি তোমাদের বৌমাকে এনে দিচ্ছি। বেশ, সে তো খুব ভালো কথা, কিন্তু আর এক মুহূর্তও দেরি নয়। পেতনি তখন সকলকে চোখ বুজতে বলল। সকলে চোখ বুজলে শোঁ শোঁ শব্দ করতে করতে এক ঝলক ধোঁয়ার মতো পেতনি উড়ে চলে গেল। দেখতে দেখতে কিছুক্ষণ কেটে গেল। আবার শোনা গেল শোঁ শোঁ শব্দ। দেখা গেল বামাপদর আসল বউকে কোলে করে নিয়ে আসছে পেতনি। পেতনিকে দেখাচ্ছে বিরাট এক ধোঁয়ার কুণ্ডলীর মতো। বামাপদর বউ তখন অচৈতন্য। ওঝা তখন জিজ্ঞাসা করল, তুই কি এক্ষুনি এদেশ ছেড়ে চলে যাবি, না থাকবি? যদি থাকতে চাস তাহলে আবার কিন্তু তোকে বান মারবো। না না, আমি এ দেশ ছেড়ে চলে যাব। কিন্তু আর কখনো এদেশের দিকে আসতে পারবি না। আচ্ছা, এইবারে আমাকে মুক্তি দাও। যাবার আগে এই বড় নিম গাছটা ভেঙে দিয়ে চলে যা। সঙ্গে সঙ্গে শোনা গেল ভীষণ এক ঝড়ের মতো প্রচণ্ড শব্দে এক ঝলক বাতাস বয়ে যাচ্ছে। সে কি ভীষণ শব্দ! একটু পরেই মড়মড় মড়মড় করে বড় নিম গাছটা উপড়ে পড়ল। পেতনিকেও আর দেখা গেল না। হঠাৎ যেন প্রবল ঝড়ে নিম গাছটা উপড়ে পড়ে। গ্রামবাসীরা দেখল সবাই পেতনি গেছে, ভয় আর নাই। বউয়ের মাথায় জল ঢালতে ঢালতে তার জ্ঞান ফিরে এলো। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কোথায় ছিলে এতদিন? আমি দিঘিতে জল খেতে গেলাম, কিন্তু মাঝপথে জ্ঞান হারিয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। বামাপদ আর তার মা এরপর আসল বউকে নিয়ে মনের সুখে ঘর সংসার করতে লাগলো। আর সেই পেতনি কোনো দিনও তাদের ছায়া মাড়ায়নি। এই ছিল আজকের গল্প শাকচুন্নির কারসাজি। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ পরবর্তী গল্পে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর কিছু। আজ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো অজানা অন্ধকার আর ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।